ছদ্মবেশ নিয়ে রুজির বাড়িতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দীপা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা আর রূপা উপর থেকে ব্যাগ নিয়ে নিচে নামে। তখন সূর্য বলে, এই কি তোমরা এত রাতে কোথায় যাচ্ছ? তখন রূপা বলে, আসলে বাবা কাল সকালে অনেকগুলো অর্ডার আছে, তাই আজকে রাতে মা আর আমি রেস্টুরেন্টেই থাকবো। তখন দীপা বলে, আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো হসপিটালে গেছিলেন, আমার কিসের জন্য টাকা জোগাড় করতে? তখন সূর্য বলে, হ্যাঁ আমি পারিনি, তখন কিছু অসুবিধা হয়ে গেছিল। আর তাছাড়া তখন তুমি এইসব জিজ্ঞাসা করোনি, এখন কেন জিজ্ঞাসা করতে এসেছো? যাও, অনেক রাত হয়েছে, তোমরা এখন যাও। তখন দীপা বলে, আমার মনের অবস্থাটা আগের মতো নেই ডাক্তারবাবু, আমাদের মেয়ে সোনা ভালো নেই। তখন সূর্য রেগে যায় আর বলে, তুমি কেন সবসময় এরকম করো বলো তো? সবাই ঠিকই বলে, তুমি সবসময় নিজেকে প্রমাণ করার একটা প্রবণতা নিয়ে চলো। তুমি কেন এটা ভাবতে পারছো না আমাদের মেয়ে সোনা ভালো আছে, ও সুখে আছে? তুমি এটাকে ভাবা প্র্যাকটিস করো দীপা, পজিটিভ ভাবো, আই ফ্রেট অফ ইউ। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমাকে আবার ভুল বুঝছেন। তখন সূর্য বলে, তুমি আমাকে কতটা বুঝলে? তুমি সবসময় এটাই প্রমাণ করার চেষ্টা করো না যে ডক্টর সূর্য সেনগুপ্ত ভুল আর দীপা সেনগুপ্ত ঠিক। যাও, আর বেশি কথা বাড়িও না, যাও যেখানে যাচ্ছিলে যাও, আমি আর জিজ্ঞাসাও করবো না যে কোথায় যাচ্ছ। এখন তো আর আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করো না। যদি আজকে আমাদের দেখা না হতো তাহলে তো আজকে তুমি আমাকে বলেও যেতে না, আর বলে যাবেই বা কেন? এরকম অক্ষম ইউজলেস একটা হাজবেন্ড যদি ঘরে বসে থাকে তাহলে কার ভালো লাগে, তাই না? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনিও এতক্ষণ কোথায় ছিলেন সেটাও তো আমাকে বলেননি। তখন দীপা রূপাকে বলে, রূপা তুই এখানে থাক, তোর বাবার যত্ন নে, আমার সাথে যেতে হবে না। তখন সূর্য রেগে গিয়ে বলে, না তুমিও তোমার মার সাথেই যাও, আমার কাউকে প্রয়োজন নেই। আর দীপা তোমাকে তো যখন তখন বেরিয়ে যেতেই হবে, কারণ এটা তো আমাকে মাথায় রাখতে হবে যে ওই রেস্টুরেন্টের জন্যই আমাদের সংসারটা চলছে, তাই না? যাও দীপা প্লিজ যাও, গিয়ে আমাদের সংসারটাকে বাঁচাও। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তারপর দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আমি আপনার থেকে এতটা দূরে চলে গেছি, আপনি আমার মুখের দিকে তাকিয়ে একবারও দেখলেন না সোনার জন্য আমি কতটা চিন্তা করছি। আজকে ওখানে আমি একবার গিয়ে দেখি যে সোনা ভালো আছে, তারপর আমি আপনার সব অভিমান ভালোবাসার ছোঁয়া দিয়ে মুছিয়ে দেবো। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা ছদ্মবেশ নিয়ে রুজির বাড়ির ভিতরে ঢুকতে যায়, আর তখন রূপা বলে, মা আমার খুব ভয় লাগছে, যদি তুমি ধরা পড়ে যাও। তখন দীপা বলে, আমাদের ভয় পেলে চলবে না, যদি ধরা পড়ে যায় এই ছদ্মবেশ দিয়ে আমাকে ম্যানেজ করতে হবে, আর ওই বাড়ির ভিতরে আমাকে হিডেন ক্যামেরাও লাগাতে হবে। এইটা আমাকে জানতে হবে ওই বাড়ির ভিতরে আর কে কে থাকে, সোনা ওখানে ভালো আছে কিনা। তুই চিন্তা করিস না, কাল সকালের মধ্যেই আমি ফিরে আসবো। অন্যদিকে সোনা ডিনারের টেবিলে বসে কিছুই খায় না। তখন রুজির মা বলে, কি হলো তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাবারটা শেষ করো। তখন রুজি বলে, কি হলো সোনা, তুমি খেয়ে নাও। তখন রুজির বাবা বলে, সোনা মা তুমি একটু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। তখন রুজির মা রেগে গিয়ে বলে, আহ তুমি অত ন্যাকামো করছো কেন? তুমি কি না খেয়ে মরবে নাকি? তারপর রুজির মা রুটি ছিঁড়ে সোনার মুখের মধ্যে গুজে দেয় আর বলে, নাও খাও তাড়াতাড়ি চিবো। তখন সোনা মনে মনে ভাবতে থাকে, আমিও রূপার সাথে এরকমই ব্যবহার করেছিলাম, তার শাস্তি পাচ্ছি। তাহলে কি সত্যিই আমি ভুল ছিলাম? যা যা করেছি সবকিছু কি আমি ভুল করেছি? তখনই সেখানে দীপা ছদ্মবেশে আসে আর রুজির মা বলে, তুমি কে? তখন দীপা ভারী গলা করে বলে, কমলির মা বিমার আছে, তাই আমাকে সেন্টার থেকে পাঠালো। তখন অন্য একটি কাজের লোক বলে, ওইদিকে রান্নাঘর আছে, যাও গিয়ে বাসনগুলো সব মেজে ফেলো। তারপর দীপা রান্নাঘরের ভিতরে যায় আর লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। অন্যদিকে রুজির মা বলে, সোনা এবার তুমি নিজের হাতে খাবে নাকি আবার আমি তোমাকে খাইয়ে দেবো? তখন রুজি বলে, মা ও খেতে যদি না চায় তাহলে থাক না মা, তুমি ওকে এত জোর করছো কেন? তখন সোনা মনে মনে বলে, যাক এই মহিলাটি আসার পরে আমাকে তো ছাড়লো, অন্তত এই মহিলাটি আমাকে বাঁচালো, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর রুজির মা অন্য একটি কাজের লোককে বলে, চন্দ্রা উপরে বড়বাবুকে খাবারটা দেওয়া হয়েছে? তখন চন্দ্রা বলে, না প্রত্যেকদিন তো বড়বাবুকে কমলের মাই খেতে দেয়, আজকে তো আসেনি, আজকে কি নতুন কাজের লোকটাকে বলবো? তখন রুজির মা বলে, নতুন কেউ গেলে বড়বাবু খুব রাগ করবে, যাও গিয়ে তুমি খাবারটা দিয়ে এসো। তখন দীপা মনে মনে বলে, তাহলে আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম। কে এই বড়বাবু, যার হদিস কেউ জানে না, যার ঘরে কেউ বেশি যায় না? আমার অনুমানই তাহলে ঠিক, আমাকে জানতেই হবে এই বড়বাবুটাকে, আমাকে ওনার কাছে পৌঁছাতেই হবে। তখনই সোনার খেতে খেতে বিষম লাগে আর মা বলে ডেকে ওঠে। তখনই ছুটে দীপা জল নিয়ে এসে সোনাকে দেয়। তখনই কুমার ওপর থেকে নিচে নেমে এসে সোনাকে দেখতে থাকে। তখন রুজি উঠে সোনার পিঠে হাত বোলায় আর বলে, সোনা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তখন রুজির মা বলে, বউ বিষম খেয়েছে, বর এরকম করবে এটা স্বাভাবিক, কিন্তু মা বাবার সামনে কি এটা করা ঠিক ছিল? মা বাবার সামনে এতটাও আধিক্যতা না করলেই পারো। তখন রুজি বলে, সরি মম। এই বলে রুজি ভিতরে চলে যায়। তখন রুজির বাবা বলে, সোনা রুজি তো ভিতরে চলে গেছে, যাও তুমিও ভিতরে চলে যাও। তখন রুজির মা রুজির বাবাকে বলে, কি ব্যাপার, তোমার নিজের কথা মনে পড়ছে নাকি? তোমার সাথে তো আমার কথা হয়ে গেছিল, দিনে তুমি 5টা কথা বলবে, আজকে তুমি 6টা কথা কেন বললে? কি হবে এবার? তখন রুজির বাবা বলে, সরি। এই বলে রুজির বাবা সেখান থেকে চলে যায়। তখন দীপা রান্নাঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। অন্যদিকে রূপা বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে কৃষ্ণ আসে আর বলে, রায় তুমি এত রাতে এখানে কি করছো একা একা? তখন রূপা বলে, কৃষ্ণ তুমি এখানে কি করছো? তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন কৃষ্ণ বলে, রায় আমি জানতে চাইবো না তুমি এখানে কেন এসেছো, কিন্তু এখানে এত রাতে একা একা দাঁড়িয়ে থাকা তোমার পক্ষে মোটেও সেফ নয়। তখন রূপা বলে, মা আমাকে ঠিকই বলেছিল বাড়ি চলে যেতে, কেন যে আমি শুনলাম না। তখন কৃষ্ণ বলে, আন্টিও এখানে এসেছে, কিন্তু কোথায়? তখন রূপা বলে, আমি তোমাকে কিছু বলতে পারবো না। তখন কৃষ্ণ বলে, রায় তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলেও আমি ঠিক একই কাজই করতাম, তুমি চাও
তো আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখি। ঠিক আছে, আমি তাই করব, কিন্তু তুমি আমাকে প্লিজ চলে যেতে বলো না। এই বলে কৃষ্ণ রূপার থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুজিদের বাড়ি সবাই শুয়ে পড়ে। তখন দীপা মনে মনে বলে, এই বাড়িতে অনেক রহস্য, আমাকে জানতেই হবে ওপরের ঘরে কে থাকে। এই বলে দীপা উপরের দিকে আস্তে আস্তে করে উঠে যায়। অন্যদিকে সোনা কাঁদতে থাকে। তখন রুজি বলে, সোনা তুমি এখন শুয়ে পড়ো, কালকে সকালেও হয়তো তোমাকে অনেক কাজ করতে হবে। তখন সোনা রুজিকে জড়িয়ে ধরে আর বলে, জানো আমি এই বাড়িতে কেন পড়ে আছি? শুধুমাত্র তোমার জন্য। আমি আমার মা বোনের কাছে ক্ষমা চেয়ে নিতাম, ওদের পায়ে পড়ে যেতাম, আমি ওদের কাছে হার স্বীকার করে নিতাম। শুধু আমি যাচ্ছি না তোমার জন্য, আমি তোমাকে ভালোবেসেছি রুজি। তুমি আমার জীবনের প্রথম পুরুষ রুজি, যাকে আমি ছুঁয়েছি, যে আমাকে ছুঁয়েছে। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি রুজি, আমি সবকিছু মানিয়ে নেবো রুজি, শুধু তুমি আমার পাশে থেকো। তখন রুজি মনে মনে বলতে থাকে, আমি তোমার পাশে থাকছি না, তাও তুমি আমাকে এত ভালোবাসো। তখন সোনা বলে, আমি জানি না রুজি ওই ঘরে কে আছে, আর আমি এও জানি না তোমার মা কি চান, শুধু আমি এইটুকু জানি আমি তোমাকে ভালোবাসি রুজি, আর তুমি আমাকে। আমাদের মধ্যেও ভালোবাসা হবে রুজি, ঠিক আমার মা বাবার মতন। অন্যদিকে রুজি কুমারের ঘরে ঢোকে। তখন কুমার বলে, কে? তখন দীপা মনে মনে বলে, এই গলা তো আমার খুব চেনার, কিন্তু কোথায় যেন শুনেছি। তারপর দীপা আস্তে আস্তে কুমারের কাছে এগিয়ে আসে। তখন কুমার কে বলে চিৎকার করে ওঠে, আর দীপা পালাতে গিয়ে ফুলদানিটা পড়ে যায়। তখন ফুলদানির আওয়াজে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়, আর সকলে সেখানে চলে আসে। দীপা পালাতে গিয়ে রুজির মা তাকে ধরে ফেলে। তারপর রুজির মা দীপাকে বলে, কে তুমি? এই বলে দীপার ঘোমটাটা খুলে দেয়, আর দেখে সেটা দীপা। দীপাকে দেখে সোনা, রুজি আর রুজির মা চমকে ওঠে, আর বলে, আগেরবার তো তবুও মেন গেট থেকে ঢুকেছিলেন, এবারে একেবারে ছদ্মবেশ নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে চুরি করতে এসেছেন। এই বলে রুজির মা দীপার হাত ধরে টানতে টানতে দীপাকে নিয়ে আসে। অন্যদিকে রূপা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে, আর বলে, মা এখনো যে কেন আসছে না, আমার খুব চিন্তা হচ্ছে। তখন কৃষ্ণ বলে, তুমি কি ভিতরে যেতে চাও রাই? তখন রূপা বলে, মাথা খারাপ, কোনো প্রশ্নই ওঠে না। তখনই সেখানে একটি ছেলে বাইক নিয়ে এসে রূপাকে বিরক্ত করতে থাকে। তখন কৃষ্ণ তার হাত ধরেও তাকে ভয় দেখায়, আর সেই ছেলেটি সেখান থেকে চলে যাওয়ার সময় কৃষ্ণকে ধাক্কা মেরে চলে যায়, আর কৃষ্ণ পড়ে যায়। তখন রূপা কৃষ্ণকে ধরে তোলে আর বলে, তুমি ঠিক আছে তো কৃষ্ণ, তোমার কোথাও লাগেনি তো? তখনই সেখানে জয়, সূর্য আর উর্মি চলে আসে, আর রূপাকে আর কৃষ্ণকে একসাথে দেখে ফেলে। তখন সূর্য বলে, ছি, তুমি আর কত নিচে নামবে? তখন রূপা বলে, বাবা প্লিজ আমার কথাটা একবার শোনো। তখন সূর্য বলে, ভিতরে আমাদেরকে ডাকছে, কোনো অশান্তি চাই না। এই বলে সূর্য, উর্মি আর জয় ভিতরে চলে যায়। তখন রূপা বলে, কৃষ্ণ তোমাকে আর আমাকে একসাথে দেখে ওরা আবার ভুল বুঝলো, তুমি এখান থেকে চলে যাও কৃষ্ণ, ভিতরে মনে হয় মার কোনো বিপদ হয়েছে, আমি ভিতরে যাই। এই বলে রূপা ভিতরে চলে যায়। অন্যদিকে সূর্য ভিতরে গিয়ে দেখে দুটো কাজের লোক দীপার হাত ধরে আছে। তখন সূর্য রেগে গিয়ে বলে, আপনারা কারা? আমার স্ত্রীকে এইভাবে ধরে রেখেছেন কেন? তখন রুজির মা বলে, ডক্টর সেনগুপ্ত, সেনগুপ্ত বাড়ির স্ত্রী লাবণ্য সেনগুপ্তর পুত্রবধূ দীপা সেনগুপ্ত তার জামাইকে হত্যা করতে গেছিল, হত্যা করতে গিয়ে বিফল হয়েছিল। তারপর অনেক টাকা পয়সা বেরিয়ে যায়, তারপর এখন অভাবের দায় মেয়ে শ্বশুর বাড়িতে এসে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। রুজির মার এই কথা শুনে সূর্য অসুস্থ হয়ে পড়ে। তখন রূপা এসে সূর্যকে ধরে, আর সূর্য বলে, ছাড়া আমাকে, তোরা কেউ আমাকে ধরবি না। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি এই কথাগুলো বিশ্বাস করেন? তখন উর্মি বলে, দিদি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তুই ছদ্মবেশ নিয়ে এখানে এসেছিস। তখন দীপা বলে, এছাড়া আমার আর কি উপায় ছিল সোনার সাথে দেখা করার, উনি তো সব উপায় বন্ধ করে দিয়েছেন। তখন জয় বলে, তাহলে তুমি এইভাবে আসবে? তুমি তো জানো ব্যাপারটা কতটা সেন্সিটিভ। তখন দীপা বলে, আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম, আর অন্য কিছু করতে আসিনি। তখন সোনা বলে, মেয়ে ঠিক আছে কিনা এটা জানার জন্য কোন মা ছদ্মবেশ নিয়ে আসে বলতে পারো? তখন দীপা বলে, মারা সবকিছু করতে পারে। তখন সোনা দীপাকে ধরে বলে, আর তোমার এই সবকিছু করা আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিচ্ছে, এটা তুমি বুঝতে পারছো না কেন? তারপর সোনা সূর্যকে কি জড়িয়ে ধরে আর বলে, বাবা একটা ঝামেলা শেষ হতে না হতে আর একটা ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, এত কিছু পরেও আমি এই বাড়িতে কি করে থাকবো বলতে পারো? এই বলে সোনা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।